জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক চাপে সরকার, যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ডিসিসিতে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত করের বোঝা না চাপানোর আশ্বাস দেন তিনি। ব্যাংক খাতের দুরবস্থা, অতিরিক্ত সুদহার, কর সহ নানা বাধার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব আল জাবেদ। আসছে 2026-27 অর্থবছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশার নানা দিক তুলে ধরতে এই আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যাতে উঠে আসে বর্তমান ব্যবসার পরিবেশ ও বিনিয়োগের প্রতিবন্ধকতার দিকগুলো। এই যে সাফারেন্সটা হচ্ছে আজকে ব্যবসায়ীদের, সেই দায়ভারটা আমরা যারা দুর্নীতি করেছে তাদের পক্ষে আমরা কেন নেব? এনবিআরকেও তাদের কমপ্লায়েন্স হতে হবে। তাদের এই ধরনের যে অত্যাচার কিংবা এই ধরনের, এটা কিন্তু আসলে নীতি সাপোর্ট করে না। এসএমই গুলা যদি লিস্টিংয়ে আসে, তাদের জন্য আমরা পলিসিগত সাপোর্ট চাচ্ছি। আলোচনার শুরুতেই দেশের ব্যাংক খাতের করুণ অবস্থা তুলে ধরে আইসিসি সভাপতি বলেন, দেশের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে, ফলে ঋণের বদলে গুনতে হচ্ছে বাড়তি সুদ। এ কারণে বিনিয়োগ বিমুখ হচ্ছেন উদ্যোক্তারা। বাংলাদেশের অর্ধেক ব্যাংক বোধহয় ব্যাংকরাপ্ট হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু যেহেতু বাংলাদেশে ব্যাংকরাপ্সি অ্যাক্ট কখনো অ্যাপ্লাই করা হয়নি, সেই কারণে এখনো ব্যাংকগুলো চলতেছে, ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস। অপ্রদর্শিত আয় প্রচুর রয়েছে। আমরা যদি এদেরকে এই টাকাগুলোকে সামহাউ অর দ্য আদার ইকোনমিতে ফেরত আনার চেষ্টা না করি অথবা বাধা সৃষ্টি করি, এই টাকাটা কিন্তু হয়তোবা দেশের বাইরে চলে যাবে। আমাদেরকে পুরো ইন্ডাস্ট্রির ক্যাপিটাল শর্টফলটাকে অ্যাড্রেস করতে হবে অ্যাকচুয়ালি। এন্ড ইফ ইউ লুক এট ইট, উই নিড 5.5 to 6.5 lakh crore over a period of 5 years. কর জিডিপি অনুপাতের দুরবস্থা তুলে ধরে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। সেমিনারে জিইডি সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় উচ্চাবিলাসী বাজেট দেওয়ার সুযোগ কম। আর প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে সরকারকে, যদিও এজন্য ব্যবসায়ীদেরকে অতিরিক্ত চাপ না দেওয়ারও আশ্বাস দেন তিনি। যে ধরনের অতিরিক্ত ব্যয় করার জন্য ইনএফিশিয়েন্ট ওয়েতে যেসব ব্যয় হয়েছে সেগুলোকে যাতে কমানো যায়। গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খরচ আসছে, এরকম কোনো কিছু না। আওয়ামী সরকারের ভুল পরিকল্পনার মাসুল জনগণকে দিতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের ভ্যাট যদি 460 বিলিয়নের জিডিপি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে স্বস্তির খবর দিতে পারল না দুই আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাংক ও এডিবি। তাদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। অন্যদিকে বিনিয়োগের অভাবে গরিব থেকে যাবে বিপুল জনগোষ্ঠী। সংস্থা দুটির সবশেষ প্রতিবেদনে প্রবৃদ্ধি বাড়ার আভাস দিলেও তা চলমান বাস্তবতায় অর্জন করাটা কঠিন হবে বলে অভিমত বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের বিশেষ রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই ঝুঁকিতে দেশের অর্থনীতি। বিগত সরকারের ভুল পরিকল্পনা আর অন্তর্বর্তী সরকারের ধীরে চলনীতিতে থমকে যায় বিনিয়োগ কর্মসংস্থান। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যা বহুগুণে বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা। বাড়তে থাকা জ্বালানি সংকট আর সদ্য ক্ষমতায় আসা সরকারের সঠিক পদক্ষেপের ঘাটতিতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষজন। সম্প্রতি এডিবির প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের উপর, যা দীর্ঘস্থায়ী হলে দেশের অভ্যন্তরে তেল ও গ্যাসের দাম বাড়ানোর বিকল্প থাকবে না সরকারের হাতে। এসবের প্রভাব আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছে বিশ্বব্যাংকও, আর এ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। যুদ্ধ যদি থেমেও যায়, তার কিন্তু পৌনঃপুনিক যে অভিঘাত, সেটা কিন্তু অব্যাহত থাকবে আরও কিছুদিন। সবই সঠিক, কিন্তু সবই একটা নেতিবাচক একটা প্রক্ষেপণ, এবং সবই আমাদের দেশের জন্য কোনো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না। এরকম একটা প্রেক্ষাপটে অবশ্যই আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের উদ্যম নিতে হবে। এই মুহূর্তে আমাদের জ্বালানির নিরাপত্তা এবং খাদ্যের নিরাপত্তা, এই দুটোই স্টেবিলিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা যাই করি না কেন, অগ্রাধিকারের তালিকায় এই দুটো শীর্ষস্থানে থাকতে হবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব বলছে, কম রপ্তানি ও অতিরিক্ত আমদানি ব্যয়ের কারণে 2025-26 অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি হতে পারে জিডিপির 0.5%। এ সময় প্রবৃদ্ধি 4% হলেও তা খুব একটা সুখকর হবে না বাংলাদেশের জন্য। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্বল্প মেয়াদে স্থিতিশীল থাকবে বলে জানায় সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে ঋণ গ্রহণের সতর্ক পদক্ষেপের পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করায় বাড়তি মনোযোগ দিতে হবে সরকারকে। উৎপাদন হোক, বিনিয়োগ হোক, কর্মসংস্থান হোক, মজুরি হোক, মূল্যস্ফীতি হোক, যেখানে আছি সেখান থেকে আমরা খুব বেশি পিছনে না যাই সেটাকে নিশ্চিত করা, এটা হবে পলিসি মেকারদের ফার্স্ট প্রায়োরিটি। এই যে প্রাক্কলন যেটা করা হয়েছে সেটা আমরা 2000 অন্তত পক্ষে 27-28 অর্থ বছরের মধ্যে যাতে আমরা এটা কাটিয়ে উঠতে পারি। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা নিতে হবে, তাৎক্ষণিকভাবে আমরা এগুলোকে সামাল দিতে পারবো না, এটাই বাস্তবতা। বিশ্বব্যাংকের হিসাবে চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির চেয়ে প্রায় 2.5% কম প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। উল্টো বিশ্বব্যাপী বেড়ে যাওয়া উচ্চ জ্বালানি মূল্য আসছে বাজেটে বাড়িয়ে দিতে পারে ঘাটতির পরিমাণও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। এদিকে আজ থেকে শুরু হলো বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সভা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 5 দিনের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকট, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সহ নানা বিষয় এবার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। থাকবে IMF এর ঋণের কিস্তি ছাড় এবং বাজেট সহায়তার বিষয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন ও নতুন ঋণ ইস্যুতেও আলোচনা হওয়ার কথা রয়েছে বিশ্বব্যাংকের সাথে। মন্ত্রী ও গভর্নর ছাড়াও অর্থ সচিব, ERD সচিবও রয়েছেন সফর সঙ্গী হিসেবে। সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী এবং গভর্নররা গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যোগ দিতে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশের মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে প্রথমবারের মতো চালু করা হচ্ছে বাস্তব লেনদেনের ভিত্তিতে রেফারেন্স রেট। এতদিন ব্যাংকগুলোর দেয়া প্রস্তাবিত সুদের হারের উপর নির্ভর করে আন্তঃব্যাংক লেনদেনে সুদ নির্ধারণ করা হতো। তবে নতুন ব্যবস্থায় সরাসরি লেনদেনের তথ্য ব্যবহার করে দুটি রেট চালু করবে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাজারের প্রকৃত চিত্র প্রতিফলিত হবে নতুন সিদ্ধান্তের ফলে। আগামী 15 এপ্রিল থেকে প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই হার প্রকাশ করা হবে। এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর শীর্ষ পর্যায়ের পরিবর্তন ইস্যুতে জানানো হয়, MD নিয়োগ বা তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কোনো ব্যক্তির নির্দেশে নয়, বরং আইন ও নীতিমালা অনুযায়ী হয়েছে। বলেন, গ্রাহক আস্থা ও ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা যে মানি মার্কেটের প্রকৃত চিত্র ওই জায়গায় আসলে প্রতিফলিত হয় না। তখনই প্রকৃত লেনদেনের ভিত্তিতে, যেখানে কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নেই, আমি রিপিট করছি, কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নেই, সেইভাবেই আসলে ওই সমস্ত সীমাবদ্ধতা দূর করে আমরা দুটো রেট রেফারেন্স রেটের প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। ফুলিয়ে ফাঁপিয়ে নয়, অর্থনৈতিক তথ্যগুলো সঠিকভাবেই মানুষের সামনে তুলে ধরতে চায় বিএনপি সরকার। দুপুরে জিডিপি নিয়ে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। জিডিপির আকার নিয়ে সমালোচনা আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্দেশ দিয়ে কোনো তথ্য তৈরি করবে না, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সঠিক উপাত্ত জনগণের সামনে তুলে ধরতে চায়। বিনিয়োগ, কর্মসংস্থান সহ অর্থনীতির নানা সূচকের সাথে জিডিপির আকার সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানান তিনি। এ সময় তথ্য সংগ্রহে BBS এর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এ সময় BBS এর কর্মকর্তারা বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, এসব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। জিডিপির হিসাব করতে আগামী অর্থবছরকে নতুন ভিত্তি হিসেবে নির্ধারণের কথা জানায় BBS। এইটা নিশ্চিত যে বর্তমান সরকার কোনো নির্দেশ দিয়ে কোনো ডেটা, তথ্য এগুলো করতে চায় না, বরং একটা শক্ত প্রাতিষ্ঠানিক পেশাদারি জায়গায় যেতে চায়, যেখানে তথ্য আসলে উপাত্ত নির্ভর হয় এবং উপাত্ত নির্ভরযোগ্য উপাত্ত। সেটা দাঁড়ালেই আমরা সত্যিকার অর্থে হিসেব করতে পারবো যে আমরা আসলে কি মাত্রায় উন্নতি করছি। নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। সংবাদ সম্মেলনে তারা জানায়, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে সরকারকে প্রতিদিন প্রায় 200 কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, সৌরবিদ্যুৎ ও লিথিয়াম ব্যাটারি আমদানিতে 50 থেকে 60% পর্যন্ত শুল্ক থাকায় এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে উচ্চমূল্যের এলএনজি ও তেল নির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। তাই টেকসই সমাধানে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী ও ইরানের নৌবন্দরগুলোতে ট্রাম্পের অবরোধের ঘোষণায় আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা, যার ভুক্তভোগী খোদ মার্কিনিরাই। বিশ্লেষকদের মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পথ পুরোপুরি অবরোধে সামগ্রিক সংকট আরও গুরুতর হবে। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ায় এবার হরমুজ প্রণালী ও তেহরানের নৌবন্দরগুলোতে অবরোধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প, যার প্রভাবে আবারও অস্থিরতা দেখা দেয় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। ফলে বিশ্ব অর্থনীতির চলমান সংকট আরও গুরুতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত অচল করে দেয় তেহরান। এতে মারাত্মক আকারে ব্যাহত হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহ। তবে বেশ কয়েকটি মিত্র দেশকে টোলের বিনিময়ে গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের অনুমতি দেয় ইরান। এছাড়া চীনে নিজ দেশের তেল রপ্তানি অব্যাহত রাখে পেজেশকিয়ান সরকার। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিতে কিছুটা সুবাতাস নিয়ে আসে চীনে তেল রপ্তানি। ট্রাম্পের অবরোধে আঘাত আসতে পারে ইরানের সেই তেল রাজস্বে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্টের এমন বিধ্বংসী পদক্ষেপে চাপে পড়তে পারে খোদ মার্কিন অর্থনীতি। অবরোধের খবর প্রকাশের পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 8% বেড়ে $104 পৌঁছায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের জন্য গ্যালনে ব্যয় করতে হচ্ছে $4, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ফেব্রুয়ারির 2.4% থেকে মার্চে পৌঁছে গেছে 3.3%। এছাড়া খাদ্য ও আবাসনের উচ্চ মূল্যে নাকাল মার্কিনিরা। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এই পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে সমগ্র বিশ্ব অর্থনীতিকে। হরমুজ প্রণালী ব্যবহার ও ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা সব জাহাজে অবরোধ কার্যকর হলে বিশ্বজুড়ে প্রকট হবে জ্বালানি সংকট, যার প্রভাবে বাড়বে মূল্যস্ফীতি। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পথ পুরোপুরি অবরোধে সামগ্রিক সংকট আরও গুরুতর হবে। এছাড়া চীনের মতো বৃহৎ শক্তিগুলোর সাথে কূটনৈতিক সংঘাতের ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। টোলের বিনিময়ে জাহাজ চলাচলের শর্তে রাজি হওয়া জাপান ও ইউরোপের দেশগুলোর সাথে বাড়বে বিরোধ। ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে যুদ্ধ শেষ করতে চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। এখন প্রশ্ন উঠেছে, 6 সপ্তাহের যুদ্ধে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের অর্জন কি? নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।